রোজা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এ কে হয় তোমার? ও আমার ফ্রেন্ড, মানে আমার বেস্ট ফ্রেন্ড আয়াত। এতদিন আমার থেকে আলাদা ছিল, আবার আমার সাথে এখানে ভর্তি হলো। ও আচ্ছা, তা তোমার বেস্ট ফ্রেন্ড আলাদা হয়ে গেছিল কেন? তখন আয়াত কঠোর স্বরে বলল। আমার পার্সোনাল বিষয়ে কারো ইন্টারফেয়ার আমার পছন্দ নয়। আয়াতের কথা শুনে আয়াজ একটু থমকালো। আসলে কারো পার্সোনাল বিষয়ে কথা বলা যুক্তিসঙ্গত নয়। তখনই আয়াত আর রোজার খাবার চলে এলো। তখন আয়াজ বলল, আচ্ছা ঠিক আছে মিস, আপনার যেহেতু পছন্দ নয় তাহলে আর বলছি না। ধন্যবাদ। রোজ তুই বসে আছিস কেন? খাওয়া শুরু কর। এতক্ষণ না বলেছিলি খুব খিদে পেয়েছে? হ্যাঁ রোজা, তুমি খাবার খাওয়া শুরু করো। তা মিস্টার, আপনিও কি আমাদের সাথে খাবেন নাকি? না, আমি তো এমনি কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা, তো আমরা এখন খাওয়া শুরু করতে পারি? অবশ্যই। আয়াত এক চামচ নুডলস ওঠালো মুখে দেবে, তখন আয়াজ বলল। 1 মিনিট মিস আয়াত। আয়াত খাওয়া থামিয়ে আয়াজের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? আয়াজ এক বোতল চিলি সস ও নুডলসে ঢেলে বলল। আপনি তো আসার পর থেকে আমাদের আপনার ঝাল দেখিয়েই যাচ্ছেন। এসবের মানে কি? তেমন কিছুই না, এখন এগুলো সব আপনি খাবেন। আসলে কি বলুন তো, আমার তো চিলি সস দিয়ে এখন নুডলস খাওয়ার ইচ্ছে ছিল না। আমার মনে হয় আপনার খুব খাওয়ার ইচ্ছে ছিল, তাই মনে হয় আপনি আমার খাবারে সসটা মেশালেন। না মিস, এটা আমার জন্যে নয়, আপনার জন্যেই মিশিয়েছি। সকাল থেকে যা সব দেখছি তাতে আমার মনে হলো আপনার এইটুকু ঝালে কিছুই হতো না, তাই আমি আরেকটু ঝাল দিলাম আর কি। যতই হোক আপনি আমাদের ভার্সিটিতে নতুন এসেছেন, আপনি আমাদের কাছে অতিথির মতো, এইটুকু আপ্যায়ন তো করতেই হয়। বাহ, ভালোই তো করছেন। অতিথি আপ্যায়ন ওকে আমি খেতে পারি, তবে আপনাকেও খেতে হবে কিন্তু। আসলে কি বলুন, অতিথি যদি এভাবে একা একা খায় তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। বলুন রাজি, যদি আপনি খান তবে আমিও খাবো। আয়াজ বুঝতে পারলো ও ফেঁসে গেছে। ও ভাবলো পুরোটা খেতে বলবে, কারণ যে ঝাল ও পুরোটা খেতে পারবে না। তাই বুদ্ধি করে বলল। আমি রাজি, তবে আপনি যদি পুরোটা না খেতে পারেন তাহলে আমিও খাবো, আর যদি না পারেন তবে আমি তো খাবোই না, উল্টো সকালে আর এখন যেটা করলেন তার জন্য আপনাকে আমাদের কাছে মাফ চাইতে হবে। ওকে ফাইন। আর রোজ, তুই খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? শুরু কর। আয়াত আর রোজা চুপচাপ খাওয়া শুরু করলো। ক্যান্টিনে সবাই এখন আয়াতের দিকে তাকিয়ে আছে। আফিয়া তো খুব খুশি এই ভেবে যে এই ঝাল দিয়ে আয়াতকে জব্দ করতে পারবে। আয়াত মুচকে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আয়াত তো খেয়ে যাচ্ছে। মুখটা একটু লাল হয়েছে বটে, কিন্তু ও মুখ দিয়ে একটু টু শব্দও করছে না। একটু পর আয়াত সবটুকু নুডলস শেষ করে ফেললো। তারপর ও এক প্লেট নুডলস এনে আর এক বোতল চিলি সস ঢেলে সুন্দর করে মাখিয়ে আয়াতের সামনে ধরে বলল। নিন, এখন এগুলো খেয়ে নিন। তখন আয়াতের একটা কল এলো। ও ফোন ধরে কিছু একটা শুনে বলল ও এক্ষুনি যাচ্ছে। তারপর আয়াতের কাছে গিয়ে বলল। সরি, আপনার খাওয়াটা এখন দেখতে পারবো না, আমাকে এখন যেতে হবে। আপনি কিন্তু নুডলসটা খেয়ে নেবেন। আসি। আর রোজ, আমাকে এখন যেতে হবে। আল্লাহ হাফেজ। বলে কারো দিকে না তাকিয়ে বিল পে করে ওখান থেকে চলে গেল। ততক্ষণে রোজারও খাওয়া হয়ে গেছে, তাই ও ওখান থেকে চলে গেল। আয়াজ রেগে গিয়ে হাত দিয়ে অনেকখানি নুডলস মুখে পুরে নিয়ে চিবোতে লাগলো। ও চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। ফারহান আর সজীব তাড়াতাড়ি ওকে বসিয়ে পানি খাওয়ালো। ও রেগে গিয়ে বলল। আমি ভেবেছিলাম ওকে আজকেই ছেড়ে দেব, কিন্তু ও যেটা করলো তারপর ওকে আমি ছাড়বো না। আমাকে ঝাল খাওয়ানো, আমি ওকে ছাড়বো না। আয়াত কাজ ছেড়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দুপুরে সালাদ আদায় করে নিল। তারপর খেয়ে দিয়ে ওর পরিবারের সাথে কথা বলতে লাগলো। তখন রোজা ফোন করলো। ও পরিবারের সাথে কথা বলে রোজাকে ফোন দিল। রোজা বলল। তোর একা থাকার কি দরকার, আমাদের সাথেই তো থাকতে পারিস। আমার অনেক কাজ আছে, আর তাছাড়া তোদের বাড়িতে থাকলে সব কিছুই করা যাবে না। তাছাড়া আমি চাই না কেউ কিছু জানুক। ওকে বাবা, বুঝতে পেরেছি। আজ কোথাও বেরোবি নাকি? বেরোতেও পারি, আবার নাও পারি। আর বেরোলি কি, আমাকে তো কেউ চিনতে পারবে না। তা অবশ্য ঠিক, তোর তো একটা রূপ না। তবে আজকে ক্যান্টিনে যা করলি, আমার তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু তুই তো এত ঝাল খেতে পারিস না। ঝাল তো তোর কাছে বিরক্তিকর আর অসহ্যকর একটা জিনিস ছিল। সময়ের সাথে সাথে অনেক বিরক্তিকর জিনিসও সহ্য হয়ে যায় আমাদের। তুই অনেকটা বলতে গেছিস। না বদলালেও যে বাঁচতে পারতাম না। আচ্ছা বাদ দে, এখন রাখছি। কথা ঘুরাচ্ছিস? হয়তো বা রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।
আয়াত ফোনটা রাখলো। ওর চোখ ভিজে উঠেছে। ওর অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে, কিন্তু ও কাঁদবে না। ও রেডি হয়ে বের হলো, কারণ ওর মনটাকে এখন শান্ত করতে হবে। সেটা শুধু এখন প্রকৃতির মাঝেই সম্ভব। আয়াজ, আফিয়া, ইসরাত, সজীব, ফারহান বিকেলবেলা বাইক নিয়ে বেরিয়েছে। আয়াজের মুডটা অফ ছিল, তাই ওরা আয়াজকে নিয়ে বের হয়েছে। আয়াজের পেছনে ইসরাত, সজীবের পেছনে আফিয়া, আর সজীব একা। অবশ্য ইসরাত অহনাকে বলেছিল আসতে, কিন্তু ও মানা করে দিয়েছে। আয়াজের এখন বাইক রাইড করে ভালো লাগছে। আফিয়া একটা বাইকারকে দেখলো, সেটা ছেলে নামিয়ে বোঝা যাচ্ছে না। সে একদম প্রফেশনাল বাইক রাইডারদের মতো ড্রেস আপ করেছে, কিন্তু সে খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছে, আর বাইকটা একদম লেটেস্ট মডেলের। তা দেখে আফিয়া আয়াজদের বলল, দেখছিস ওই বাইকারটা কত আস্তে আস্তে বাইক চালাচ্ছে, চল ওর সাথে মজা নিই। কি দরকার, ও ওর মতো বাইক চালাক না, আমরা আমাদের মতো যাই। তুই চুপ থাক তো, এমনিতে তো আমরা নিরামিষ ভাবে কোনো কথা না বলে বাইক চালাচ্ছি। ওর সাথে একটা বাইক রেস ধরি, দেখতেই তো প্রফেশনাল বাইক রাইডারের মনে হচ্ছে, কিন্তু যেভাবে চালাচ্ছে তাতে মনে হচ্ছে নতুন বাইক চালাচ্ছে। একদম ঠিক বলেছিস, চল। ওরা বাইকটার কাছে গেল, আর আফিয়া জোরে বলতে লাগলো, দামি বাইক আর রাইডারদের মতো ড্রেস আপ করলেই বাইক রাইডার হওয়া যায় না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নতুন বাইক চালাচ্ছ, কিন্তু ভাব ধরেছ তুমি সব পারো। তা হবে নাকি একটা রেস? বলে আফিয়া হাসতে লাগলো। ওর সাথে আয়াজবাদের সকলে তাল মেলালো। বাইকারটা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। ওরা খুব স্পিডে ওকে পাস করে চলে গেল। আফিয়া পেছনে তাকিয়ে দেখলো বাইকটাকে দেখা যাচ্ছে না, তাই হেসে বলল, আমার কথা শুনে মনে হয় বেচারাটা ভয় পেয়েছে, এখন তো দেখাই যাচ্ছে না। কথা শেষ করতে না করতে সেই বাইকটাকে দেখা গেল খুব স্পিডে চালাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। বাইকটাকে দেখে আফিয়া ওদের সবাইকে জোরে চালাতে বলল। কয়েক সেকেন্ডের মধ্যে বাইকটা ওদের বাইকের কাছে এসে পড়লো। বাইকটা ওদের পাস করে চলে গেল, সাথে হাত দিয়ে টাটাও জানিয়ে গেল। সেকেন্ডের মধ্যে ওদের চোখের আড়ালে চলে গেল। ওরা সবাই বাইক থামালো। তখন ইসরাত বলল, আরে বাস, কি জোরে বাইক চালায়, আর আমরা কি না তাকেই আন্ডার এস্টিমেট করেছিলাম। সেই জন্যই তো বলে কারো সম্পর্কে না জেনে কমেন্ট করতে নেই। সে হয়তো প্রকৃতির অনুভব করার জন্য বাইকটা আস্তে আস্তে চালাচ্ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, বুঝেছি। আজকে দিনটাই খারাপ, তাই না আফিয়া? আমরা যাকে যা ভাবি সে তা হয় না, সবসময় ভুলই হয়। এটা শুনে আফিয়া ফারহানের পিঠে একটা কিল বসালো। তখন সজীব বলল, আমাদের আগে বোঝা উচিত ছিল যে প্রফেশনাল বাইক রাইডারদের ড্রেস পরেছে, সে অন্তত গতি বাইক রাইডারই হবে না। এই তোরা একটা বাইরের বাইকারকে নিয়ে এত কথা বলছিস কেন? যা হয়েছে হয়েছে, সন্ধ্যা হয়ে আসছে, এবার বাড়ি চল। সবাই ওর কথা শুনে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন আজানের ধ্বনি কানে আসতেই চোখ খুলল আয়াত। তারপর নামাজ পড়ে কিছুক্ষণ বসে তসবিহ পড়তে লাগলো। ভোরের আলো ফুটতেই দৌড়ে বাগানে চলে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রান্না বসালো, সাথে কারোর সাথে ভিডিও কলে কথা বলতে লাগলো। রান্না হয়ে গেলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে স্কুটি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটি যেতেই দেখতে পেল রোজা উজ্জ্বল দাঁড়িয়ে আছে। ও রোজাকে সাথে নিয়ে ভার্সিটি ঢুকে পড়লো। মাঠের মাঝখানে আসতেই তখন একটা লেটেস্ট মডেলের গাড়ি ঢুকলো গেট দিয়ে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে গাড়িটার দিকে। সেই গাড়ি থেকে বিজনেসম্যান আরাফ চৌধুরী বের হলো। নামকরা বিজনেসম্যান হওয়ায় সকলেই ওকে চেনে। মেয়েদের সকলে ক্রাশ বয়। ফর্সা লম্বা গালে গোচা গোচা দাড়ি, সব মিলিয়ে দেখতে মাশাল্লাহ। তার সাথে ফর্মাল লুক, চোখে সানগ্লাস দেখে সবাই ফিদা। সবাই ভাবলো ইনি কেন এখানে এসেছে। তারপর সব ভাবনাকে সাইডে রেখে সব মেয়েরা ছুটলো আরাফ চৌধুরীর সাথে সেলফি তুলতে। সবাই যেতেই আরাফের সিকিউরিটি গার্ড দুটো সবাইকে আটকে দিল। সবকিছু ভালোভাবেই পর্যবেক্ষণ করছিল আয়াত। পাশে তাকাতে দেখতে পেল রোজা ওর পাশে নেই। ও আরাফ চৌধুরীর কাছে গেছে। রোজা আরাফের উদ্দেশ্যে চিৎকার করে বলল, মিস্টার আরাফ চৌধুরী, আমি ইয়োর বিগ ফ্যান। চিৎকারটা এতই জোরে ছিল যে আশেপাশে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক চোখে ওর দিকে তাকালো। আয়াজরাও ওখানে ছিল। আফিয়া আর ইরশাদ ও আরাফের কাছে এসেছে। ওদেরও ক্রাশ বয় আরাফ। আরাফ মুচকি এসে রোজের দিকে একবার তাকিয়ে সবাইকে উপেক্ষা করে আয়াতের দিকে এগিয়ে গেল। তা দেখে সবাই অবাক হলো। আরাফ আয়াতের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, প্রিন্সিপালের রুমটা কোন দিকে? আয়াতের চোখে রাগ আর বিরক্তি দুটোই ফুটে উঠল। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে কত মেয়ে গিয়েছিল, তাদের ছেড়ে আপনি আমাকে কেন জিজ্ঞেস করতে এলেন যে প্রিন্সিপালের রুম কোন দিকে? সব মেয়েরা আমার দিকে এগিয়ে গিয়েছিল তো দেখি আপনার কাছে এলাম। সবাই আর আপনাকে দেখে এক মনে হচ্ছে না?
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সবার থেকে একটু ডিফারেন্ট। আর সবাই তো শুধু তাদের কথাই বলতো, আমার কথা শুনতে চাইতো না। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে দেখে খুবই বিরক্ত। আপনার কথা শেষ? প্রিন্সিপালের রুমটা কোন দিকে যদি বলতেন তাহলে একটু উপকার হতো। দোতলায় গিয়ে লিফটের রুম চাই, প্রিন্সিপাল স্যারের রুম। ধন্যবাদ মিস। বলে আরাব মুচকি এসে ওখান থেকে চলে গেল। বাকি সবাই অবাক চোখে ওদের দুজনকে দেখছিল। আর সব মেয়েরা ভাবছিল সবাই আরাবের সাথে কথা বলার জন্য কত কিছু করে, কিন্তু এই মেয়েটা কিভাবে ওর সাথে কথা বলছিল। ইচ্ছে করছিল মাথা ফাটিয়ে দিতে। আরাব মুচকি এসে ওখান থেকে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। তখন রোজা দৌড়ে আয়াতের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই আরাফ তোকে কি বললো? আর তোরা কি আগে থেকে দুজন দুজনকে চিনিস? তেমন কিছুই না, শুধু জিজ্ঞেস করলো প্রিন্সিপালের রুম কোন দিকে, তাই। ও, আর আমি ভাবলাম তোরা হয়তো দুজন দুজনকে আগে থেকে চিনিস। তেমন কোনো ব্যাপার না, চল ক্লাসে যাই। বলে আয়াত রোজাকে নিয়ে ক্লাসে চলে গেল। রোজা আরাফের ব্যাপারে বলে বলে ওর মাথা খারাপ করে দিচ্ছে। আরাফের সবকিছু ওকে ফলো করে, যাকে বলে পাংখা ফ্যান। ও কমেন্টও করে, কিন্তু আজ পর্যন্ত আরাফ ওর কমেন্টে রিপ্লাই দেয়নি। তা নিয়ে মেয়েটার দুঃখের শেষ নেই। এদিকে আরাফ আর আয়াতকে একসাথে দেখে আয়াজের কেমন যেন রাগ হচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে না ওর কেন রাগ হচ্ছে। ও ভাবছে ও কি কোনোভাবে আয়াতকে পছন্দ করতে শুরু করেছে। না, এই কি করে হতে পারে? ও তো শুধু ওর জান পাখিকে ভালোবাসে। ওর জান পাখি একজন নিশ্চয়ই ফিরে আসবে। ও নিজেই নিজেকে বুঝিয়ে ক্লাসে চলে গেল। আরাফ সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। প্রিন্সিপালের সাথে কুশল বিনিময় করে বিভিন্ন কথা বলতে লাগলো। প্রিন্সিপাল ওকে পুরো ভার্সিটি ঘুরে দেখতে বলল, কারণ ও ভার্সিটির ইনভেস্টরদের মধ্যে একজন। তখন আরাফ বলল, আমি একে কি করে ভার্সিটি ঘুরে দেখবো? কাউকে না কাউকে তো দেখানোর জন্য প্রয়োজন। আচ্ছা, আমি তাহলে পিএনকে বলে দিচ্ছি। আপনি বোধহয় বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি। ওকে, বুঝতে পেরেছি। আমি এখনই ওদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, ওদেরকে দিয়েছি, কারণ ও নিজেই দুদিন হলো ভার্সিটি এসেছে। ও ভালোভাবে এখনও পুরো ভার্সিটি ঘুরে দেখেনি। ওর দেখা হয়ে যাবে, আর আপনারাও। আমার মেয়ে রোজা আপনাদের পুরো ভার্সিটি ঘুরে দেখাবে। আচ্ছা ঠিক আছে। প্রিন্সিপালের রুমে একজন শিক্ষক ছিল, তাই প্রিন্সিপাল তাকে বললেন, রফি সাহেব, আপনি গিয়ে একটু আয়াত আর রোজাকে ডেকে দেবেন প্লিজ। রফিক সাহেব রুম থেকে বেরিয়ে গেল। উনি যেতেই আরাফ চেয়ার থেকে উঠে প্রিন্সিপাল স্যারকে জড়িয়ে ধরে বলল, ওহো তোমার সাথে এরকম ফর্মাল ভাবে কথা বলতে যে কেমন লাগছিল, মনে হচ্ছিল এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আরে রফিক সাহেব না থাকলে তো নর্মালভাবেই কথা বলতে পারতে, কিন্তু কি করব বলতো, সবাই সন্দেহ করতো। আর তুই যে ওকে না জানি এখানে এসেছিস, দেখ গে রেগে বোম হয়ে আছে। তার বলতে আজকে কি আছে কপালে আল্লাহ মালুম। তারপরে তো ওকে একা কিভাবে ছেড়ে যাই বলো তো? জীবন তো আর কম খেলা দেখায়নি। এসেছিস ভালো কথা, কিন্তু মনে হয় না খুব বেশি দিন এখানে থাকতে পারবে। বেশি দিন থাকতেও আসিনি, শুধু দেখতে এসেছি ও এখানে ভালোভাবে থাকছে কিনা। তোদের দুজনকে বোঝা ভারী মুশকিল, কখন যে কি হয় তোদের। আহা শ্বশুর আব্বা, তুমি এত টেনশন করো না তো, সবকিছু ঠিকঠাকই হবে ইনশাল্লাহ। ফাজিল ছেলে, আগে তো আমার মেয়েকে বিয়ে কর, তারপর দেখা যাবে। তোমার মেয়ে বিয়ে না করলেও উঠিয়ে গিয়ে বিয়ে করব। আমার মেয়ে তো আর ঠ্যাং একদম ভেঙে ফেলবে। আমার মেয়েকে ভালো দেখলেও ও কিন্তু খুব একটা ভালো মানুষ না। ওকে সেটা সময়ের সাথে দেখা যাবে। আমি এখন যাই, এখন পুরো ভার্সিটিটাকে আবার চক্কর দিতে হবে। হ্যাঁ, তা তো হবেই। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আয়াতের ক্লাস চলাকালীন রফিক স্যার ওদের স্যারকে বললেন আয়াত আর রোজাকে এক্ষুনি প্রিন্সিপাল স্যার যেতে বলেছেন। তখন আয়াত এসে জিজ্ঞেস করলো, কেন যেতে বলেছেন যদি বলতেন। তখন আরাফ ওদের ক্লাসে ঢুকে বলল, আসলে প্রিন্সিপাল স্যার রোজা ম্যাডাম আমাকে নিয়ে পুরো ভার্সিটিটা ঘুরে দেখাতে বলেছেন। আর আপনিও নাকি নতুন এসেছেন, তার উপর রোজা ম্যাডামের বেস্ট ফ্রেন্ড, তাই আপনাকেও সাথে যেতে বলেছেন। ওকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়লো। মেয়েরা তো হা হয়ে তাকিয়ে আছে। সবাই অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। আরাফকে যত দেখছে ততই অবাক হচ্ছে। তার উপর রফিক সাহেবও অবাক হলেন, কারণ প্রিন্সিপাল স্যার এরকম কিছুটা বললেও পুরো বিষয়টি বলেননি। তাও উনি কিছু বললেন না, চুপ করে রইলেন। তখন আয়াত বলল, আপনি রোজাকে নিয়ে ভার্সিটি ঘুরে আসুন, আমি ক্লাস করি, অনেক কিছু করার আছে, আমি ভার্সিটি অন্যদিন দেখে নিব। তখন ওদের ক্লাসের স্যার বললেন, আয়াত, তুমি নতুন এসেছো সেটা জানি, পড়ার প্রতি তুমি কনসার্ন সেটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে প্রিন্সিপাল স্যারের কথা মানবে না। তুমি যাও, আমি তোমাকে পরে নোট দিয়ে দেব। তুমি এখন আরাফ চৌধুরীর সাথে যাও। স্যারের কথা শুনে আয়াত আর কিছু বলতে পারল না। অগত্যা ও রাজি হলো। রোজা বেচারা কি বলবে, ওর তো কোনো ভাষাই নেই। খুশিতে মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু ওপরে তা কিছুই প্রকাশ করতে পারছে না।
ও আয়াতের ব্যাগ নিয়ে এসে আয়াতের হাত ধরে বলল, চল তোদের দুজনকে এখন আমি ভার্সিটি ঘুরে দেখাবো। আই লাভ ইউ আব্বাজান। তুমি তোমার মেয়েকে অজান্তেই কত হেল্প করেছো তুমি নিজেও জানো না।